আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব, সম্ভাবনাময় শেয়ার। তার আগে একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি। ইন্ডেক্স এখন একটা আলোচিত বিষয় এবং এরকম কন্ডিশনে যখনই আমরা ইন্ডেক্সকে পাই তখনই আমার সমরেশ মজুমদারের সেই উপন্যাসটার কথা মনে পড়ে, শেষের খুব কাছে। ছোটবেলায় পড়া উপন্যাস, একটা রোমান্টিক থ্রিলার। ইন্ডেক্স শেষের খুব কাছে আপাতত। ইন্ডেক্স আমার হিসাবে, আমার ব্যক্তিগত অভিমত, ইন্ডেক্স 5300 ক্রস করতে পারবে না। এটা একটা সাপ্লাই এবং ডিমান্ড জোন। একই সাথে ফিবোনাকি 618, তার মানে এটা একটা ক্লস্টার। একই সাথে দেখেন ফিবোনাকি 618 এখানে মিলে যাচ্ছে। একই সাথে এটা হেড অ্যান্ড শোল্ডারের নেক লাইন। আমি তিনটা পয়েন্ট, আমি হয়তো আরও অন্য ফিবোনাকির অন্য প্যারামিটার দিয়েও আমি এই জায়গাতে রেজিস্ট্যান্স দেখাতে পারবো। সব কিছু মিলায় 5300 একটা শক্ত প্রতিবন্ধকতার মুখে পড়বে আমাদের ইন্ডেক্স। এটা এই বহু ভেদ করা এত সহজ হবে না। যদি পার করতে পারে, হঠাৎ করে যদি পার করে যায়, বড় কোনো ক্যান্ডেল নিয়ে পার করে যায়, আমি একটু অবাক হব। আমি একটু সরু চোখে তাকায় দেখবো যে হ্যাঁ, মার্কেট পার করে গেল 5300, যেটা পার করতে পারার কথা ছিল না। তো যাই হোক, স্মার্ট মানি হয়তো এখানে একবারে ধপ করে ফেলে দিবে না, হয়তো ওরা এখানে কিছুদিন ওই যে বেবি ক্যান্ডেল, কানে কানে কথা বলা, সেই ক্যান্ডেলগুলো হয়তো এখানে তৈরি করবে এবং আমরা এই ক্যান্ডেলগুলো দিয়েই বের হয়ে যাব। আমরা তো আর আগের মতন না জানা না, তাই না? আমরা তখন জানি যে বেবি ক্যান্ডেলগুলো দিয়ে স্মার্ট মানি বের হয়ে যায়। তাহলে আমরাও এই বেবি ক্যান্ডেল দিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। খুব সতর্কতার সাথে আমরা এখন আগামী দিনগুলোতে ট্রেড করব, ব্যবসা করব। আশা করি আপনাদেরকে আমি কনভিন্স করতে পারছি যে 5300 এই জায়গাতে আমরা সতর্কতার সাথে ট্রেড করব এখন। ওকে, ফাইন। এখন আমি এই সতর্কতার মধ্যে দিয়েও আমি কিছু শেয়ার আপনাদের সামনে আজকে নিয়ে আসছি, যে শেয়ারগুলো নিয়ে আমি আপনাকে ধারাবাহিকভাবে আলোচনা করব। বেশ কয়টা, প্রথমত 7টা একদম সুপার শেয়ার নিয়ে আলোচনা করব। আর একদম আলোচনা শেষে রয়েছে সুপার ডুপার একটা শেয়ার নিয়ে আলোচনা, যেটা নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করছি গত 3-4টা ভিডিওতে। সেটার আজকে পরিসমাপ্তি ঘটাবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমি যে শেয়ারটা নিয়ে ধারাবাহিক 2-3 দিন ধরে আলোচনা করে আসছি, আপনাদেরকে কেনার জন্য বারবার বলছি, তার আজকে পরিসমাপ্তিতে আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের আলোচনার প্রথম শেয়ার হচ্ছে একমি পেস্টিসাইড। আমার আলোচনা করা শেয়ারের ধারাবাহিক শেয়ারের এটাও ছিল শেয়ারটা। একমি পেস্টিসাইড শেয়ারটা আমাকে একবার লস করাই দিয়েছিল, স্টপ লস নিতে আমাকে বাধ্য করেছিল শেয়ারটা। আমি এর আগে যখন শেয়ারটা কিনেছিলাম গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে, তখন আমাকে এসে এই জায়গাতে শেয়ারটা স্টপ আউট করতে বাধ্য করলো। ওকে, ঠিক আছে, আমি বার হয়ে গিয়েছি। শেয়ারটা এখানে একটা শক্ত সাপ্লাই এবং ডিমান্ড জোন আছে, কোনটাতে 15 টাকা লেভেলে শেয়ারটায়। সে জায়গাতে এসে অ্যাকোমোডেশন করার পরে দেখেন পরপর, আমি বেবি ক্যান্ডেলগুলোকে খুবই শ্রদ্ধা করি, পরপর 2টা বেবি ক্যান্ডেল এবং 2টা বেবি ক্যান্ডেলের সেম হাই ভলিউম। এখানে তো ভলিউম আরও কম হয়ে যাওয়ার কথা ছিল। এ হওয়ার পরে আমি সকালবেলাতে, অনেস্টলি স্পিকিং, আমি জানতাম এই শেয়ারটা টার্ন দেবে। আমি আজকে সকালবেলাতে ট্রেড করার জন্য সিমটেক্স, একমি পেস্টিসাইড আর রানার অটো, এই 3টা শেয়ার মনে মনে বাছাই করে নিয়ে বসেছিলাম যে এই 3টা শেয়ার আমি আমি দেখব। তো যাই হোক, আমি বলছি আজকে আমি কোন কোন শেয়ার কিনেছি। তো যাই হোক, এই 2টা বেবি ক্যান্ডেল আমাকে চূড়ান্ত রকমভাবে এই শেয়ারটার ব্যাপারে আগ্রহী করে তোলে। এবং দেখেন, আমাদের এই টোটাল একমি পেস্টিসাইডের এই শেয়ারটাতে, সরি আমি এখন ফোন করতে পারবো না, একমি পেস্টিসাইডের টোটাল শেয়ারটাতে আমাদের এই জায়গাতে আছে চূড়ান্ত একটা রেজিস্ট্যান্স, তাই না? এই রেজিস্ট্যান্সের এইখানে আছে ভলিউম এবং এইখানে আছে ভলিউম। তাহলে পরে আমাকে ও গিয়ে দেখেন এই 17 টাকাতেই, এই তো গত 3-4 দিন আগে আমরা মনে করলাম যে ছুটে চলে যাচ্ছে, গিয়ে ওখানে গিয়ে সে আর নিতে পারেনি। নিতে না পারার পরে দেখেন এখানে উঠছে আস্তে আস্তে খুব চমৎকার ভলিউম নিয়ে। পরের দিনের ভলিউমগুলো কমছে, একেবারেই ছোট ভলিউম। ছোট ভলিউম মানে কি? ছোট ভলিউম মানে হচ্ছে যারা আছে পার্টি, তারা এই শেয়ারটা থেকে বের হতে চাচ্ছে না। এই শেয়ারটাতে শুধুমাত্র বড় পার্টির শেয়ার কেনা বন্ধ করে দিয়েছে। সাইকোলজিটা বুঝতে হবে আপনাকে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে ভলিউমের কম বেশি, ভলিউম যদি আপনি রিড করতে না পারেন তাহলে পরে ওভারঅল আপনি চার্ট রিড করতেই পারবেন না। একটা ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয়। একটা ক্যান্ডেল আমাদেরকে যে গল্প বলে, সে গল্প হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে যে দ্বন্দ্ব, যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের একটা গল্প বলে। এই গল্পের সত্যায়ন করে হচ্ছে ক্যান্ডেল।
তো আমাদেরকে দেখেন এই ভলিউম দিয়ে ক্যান্ডেলগুলো ধপ ধপ করে উপরের দিকে উঠে আমাদের একদম কোথায় 17 টাকা লেভেলে গিয়েই সে বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে নেমে গেল। আমি তাকায় তাকায় দেখছিলাম যে ও আচ্ছা প্রাইস রিজেক্ট হলো, দেখি পরের ক্যান্ডেলগুলো দেখি, পরের ভলিউমগুলো দেখি, দেখেন ভলিউমগুলো সুপার ড্রাই ভলিউম, তাই না? এটার মানে হচ্ছে বড় পার্টি যারা এখানে আসে, যারা স্মার্ট মানি, যারা অনেক টাকা নিয়ে ব্যবসা করে, তারা এইখানে শেয়ার ছাড়েনি, বরং তারা শেয়ার কেনা বাদ দিয়ে ছোট ছোট আমাদের মতন রিটেলারদের শেয়ার সেল করতে উৎসাহিত করেছে, এবং এই জন্য ওরা বড় বড় ক্যান্ডেল দিয়ে ফেলার চেষ্টা করেছে, একটা ভয়ের একটা অনুভূতি তৈরি করার চেষ্টা করেছে, এবং ওরা শেয়ার কিনেছে। ওরা যদি শেয়ার বিক্রি করতো তাহলে পরে এই ভলিউমগুলো অনেক বড় বড় হতো। কেমন দেখেন, ওরা এখানে শেয়ার ভলিউম বিক্রি করেছে, ভলিউমগুলো অনেক বড় বড়, সরি ভলিউমগুলো অনেক বড় বড়, কিন্তু এইখানে ভলিউম ছোট ছোট হয়েছে। ওকে ফাইন, দুইটা ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে আমাদের এখানে একটা সুন্দর একটা বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা কেন এই ক্যান্ডেলে এন্ট্রি নিব না? তাহলে পারে আমাদের তো এই ক্যান্ডেলে এখন এন্ট্রি নিতে হবে, আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নেব। আমাদের স্টপ লস হবে এই বেবি ক্যান্ডেলের ঠিক নিচে, এখানে 15 টাকা লেভেলে স্টপ লস থাকবে। স্টপ লস ছাড়া কি ব্যবসা হয় ভাই? আমি স্টপ লস আগে ঠিক করি, আগে আমি লস ঠিক করি, তারপরে আমি শেয়ার কিনি। আগে আমি লস ঠিক করি, তারপরে শেয়ার কিনি। এই শেয়ারটাকে আপনারা শুধু আমাকে 17 টাকা লেভেলটা পার করে দেন, এইখানে এই রেজিস্ট্যান্সটা দেখেন ও কোথায় যায়। বাইল্যাটারাল প্যাটার্ন দেখেন, ও একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে উপরের দিকে বহুদূর যাওয়ার সক্ষমতা রাখে, 27 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে, একবারে না। ওকে 17 পার করতে হবে, 18 পার করতে হবে, 18 17 পার করতে পারলে ধীরে 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 এই শেয়ারটার সামনে 27 টাকায় যাওয়ার সক্ষমতা রাখে। আমার বক্তব্যটা নোট করে রেখেন আপনারা, ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনারা এটা। আচ্ছা, এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব এই শেয়ারটা আমি আপনাদেরকে কবে থেকে বলছি বলেন, যে এই শেয়ারটার দিকে নজর দেন, এই শেয়ারটা ভালো করবে, এই শেয়ারটা ভালো হতে যাচ্ছে, আমাদের এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড জোন আছে। সে এখান থেকে আমরা কিন্তু এই শেয়ারটা নিয়ে বহুদিন থেকে ফলো করে আসছি যে এই শেয়ারটা কিছু একটা হতে যাচ্ছে। এই শেয়ারটা 72 টাকা আমার কাছ থেকে আপনারা দেখতে পাবেন, এবং আমাকে এসে আপনারা বলেন যে আমি এশিয়াটিক ল্যাবে 72 টাকার কথা বলেছি। এই জায়গাতে উঠে গিয়ে এসে সার্কিট লাগতে পারিনি শুধুমাত্র এই ভলিউমটার কারণে। এইখানে আমার যারা ট্রেনিং পার্টিসিপেন্ট তারা জানেন যে এখানে কেন পার করতে পারলো না। এটার একটা এটার একটা এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে, এবং তারা আমাকে বলেছে যে হ্যাঁ এই জায়গাতে কেন পার করতে পারে না, এটা যদি আমরা বুঝতে পারতাম আগে, তাহলে পরে আমরা অনেক বড় বড় লস থেকে বাঁচতে পারতাম। যাই হোক, এখানে সত্যিকার অর্থেই 62 টাকা 63 টাকা এরকম জায়গাতেই রেজিস্ট্যান্স আছে, 62 টাকা 50 পয়সা 63 টাকা এরকম জায়গাতে রেজিস্ট্যান্সের কারণে সার্কিট লাগতে পারেনি। এই শেয়ারটা আগামীকালকে এই যদি এটা পার করতে পারে তাহলে পরে এর পরবর্তী গন্তব্য 72 টাকা। ও একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, ও আমাদের একটা সিগনিফিক্যান্ট সাপ্লাই ডিমান্ড জোন পার করেছে, যে ওর তো এখানে এসে বাধা খেয়ে পড়ে গিয়ে আরও নিচের দিকে যাওয়ার দরকার ছিল, যায়নি কেন? ও উপরের দিকে উঠেছে কেন? দেখেন উপরের দিকে উঠেছে কেন? উপরের দিকে উঠেছে, এটা ভেঙেছে, এটাকে নিয়েছে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে পার করেছে। এখানে আমাদের অনেকগুলো বেবি ক্যান্ডেল তৈরি হয়েছিল, ব্রেকআউট করেছে। আজকে সকালবেলাতে সে বহুক্ষণ সময় দিয়েছিল কেনার জন্য, যারা কিনতে পারছেন তারা বেশ ভাগ্যবান। এই শেয়ারটা পেছনের দিকে আর আসার সুযোগ নাই, ও সামনের দিকেই আগাবে। যদি পেছন দিকে আসে এন্ট্রি নিতে ভুল করেন না, এই শেয়ারটা চমৎকার একটা শেয়ার। গেল আইবিপি। আমি আজকে আমার কাছে যারা ট্রেনিং নেন তাদেরকে নিয়ে আমার একটা গ্রুপ আছে, এসআইবিটি একাডেমি মেম্বার্স নামে আমার একটা ট্রেনিং গ্রুপ আছে। তো ওনাদেরকে আমি সকালবেলাতে বললাম যে ভাই অ্যাডভেন্ট এবং আইবিপি এই দুইটা নিয়ে আপনারা একটা ট্রেড প্ল্যান তৈরি করেন। আমরা ডেফিনেটলি প্রত্যেকটা ট্রেডের আগে একটা প্ল্যান তৈরি করি। প্ল্যান ছাড়া আমরা কোনো ট্রেডে অংশগ্রহণ করি না। আমরা কতগুলো শেয়ার কিনবো, আমরা কতটুকু লস নিব, আমরা কোথায় প্রফিট টেক করব, আমাদের লট সাইজ কত হবে, এই সমস্তগুলো মিলিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করি, এবং এই প্ল্যানের আলোকে আমরা সেটাকে কার্যকর করি। তো ওনারা একটা প্ল্যান তৈরি করলেন, ওনারা নিতে পারলেন কিনা আমি সেটা জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে নেই নাই এই শেয়ারটা। তো কত শেয়ার আর নেওয়া যায়? তো চমৎকার একটা অসাধারণ একটা সেট আপ ছিল শেয়ারটাতে। আমাদের এইখানে ও নিচের দিকে নেমে যাওয়ার পরে এই ক্যান্ডেলটা আমাদেরকে জানান দিচ্ছিল যে এই শেয়ারটা উপরের দিকে মুভ দিবে, কারণ ও হাল ছেড়ে দেওয়ার ক্যান্ডেল কিন্তু এটা না।
এটা হাল ধরে রাখার ক্যান্ডেল, পরের দিনের ক্যান্ডেল ইনসাইড বার ব্রেকআউট হয়েছে, আজকে শুরু থেকে সেই স্ট্রং পজিশনে ছিল। এই শেয়ারটা আশা করছি একটা ভালো শেয়ার হবে, 12 টাকা 80 পয়সা, 13 টাকা পার করতে পারলে এই শেয়ারটা অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে। একটা সম্ভাবনাময় শেয়ার, আগামী দিনগুলোর জন্য একটা ভালো শেয়ার। এই নোট রাখবেন এই শেয়ারটা নিয়ে। এলএইচবি, এলএইচবি লাফার্স হোলসিম, আমরা এই শেয়ারটা গতদিন কিনেছি, চমৎকার। সে একটা আপ ট্রেন্ডে আছে, ভলিউমগুলো আমাদেরকে ভলিউম কথা বলে ভাই। ভলিউমের কথা যদি আপনি বুঝতে না পারেন তাহলে পরে এই ব্যবসাতে অ্যানালাইসিস করে ব্যবসা করা খুব কঠিন। ক্যান্ডেল আমাদেরকে গল্প বলে আর ভলিউম আমাদের সেই গল্পের সত্যায়ন করে যে গল্পটা সত্যি কি মিথ্যা। ভলিউম বলে যে কে জিতলো, আমি মনে হয় কন্টিনিউ শেষ করিনি। ভলিউম বললো কে জিতলো কে হারলো, ক্যান্ডেল বলে কে জিতলো কে হারলো একটা 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 দিনে, সেলার না বায়ার। আর ভলিউম বলে যে এটা সত্য না মিথ্যা, এটা কি এটা কি ডেমো ফাইট, এটা কি এমনি পাতানো কোনো যুদ্ধ, না অরিজিনালি এটা যুদ্ধ, সেটা বলে ভলিউম। কারণ ভলিউম তৈরি করতে টাকা লাগে, গল্প এমনি আপনি বলতে পারেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এলএইচবি লাফার্স গত দিনকে 51 টাকা 50 পয়সা করে বাই দিয়েছি। আমাদের ম্যাচুর হবে আগামীকাল এবং আমরা একটা নির্দিষ্ট জায়গায় প্রফিট করবো এই শেয়ারটাতে। এটা একটা চমৎকার শেয়ার ছিল, ডেফিনেটলি চমৎকার শেয়ার ছিল। তারপরে সিমটেক্স, যেটা বলছিলাম আর কি, যে আজকে সকালবেলাতে আমরা সিমটেক্স, তারপরে একমি পেস্টিসাইড, আরও এরকম 3-4টা শেয়ার নিয়ে বসেছিলাম এবং ট্রেনিং মেম্বারদেরকে আমি বলছিলাম যে আপনারা একটা করেন, ট্রেড প্ল্যান করেন এই শেয়ারটাতে। ওনারা ট্রেড প্ল্যান দিয়েছেন আমাকে একটা। আমরা ট্রেড প্ল্যান ছাড়া কোনো অবস্থাতেই শেয়ার কিনি না। ট্রেড প্ল্যান ছাড়া শেয়ার কিনবো কেন বলেন ভাই? আপনি বাজারে যান, বাজার করতে গেলেও তো একটা পরিকল্পনা করে যান, কাগজ নিয়ে যান না, যে আলু কিনবেন কতটুকু, পেঁয়াজ কিনবেন কতটুকু, রসুন কিনবেন কতটুকু, মাছ কিনবেন কতটুকু, তারপরে মুরগি কিনবেন কয়টা, তারপরে এই যে একটা লিস্ট আপনি করে নিয়ে যান, এটাই তো প্ল্যান আপনার। আপনি যাওয়ার সময় একটা ব্যাগ নিচ্ছেন, এটা একটা প্ল্যানের একটা অংশ। আপনি যাওয়ার সময় চিন্তা করছেন না আমি গাড়ি নিয়ে যাব না, আমি যাব হচ্ছে রিক্সায়, এটাও তো আপনি একটা প্ল্যানের একটা অংশ। আপনি মনে করছেন না আমি আমার ছেলেকে নিয়ে যাব, আজকে বেশি বাজার আছে, এটাও তো একটা প্ল্যানের অংশ। তা আমরা সাধারণ বাজার করতে যাই 7 দিনের জন্য, সে বাজারের জন্য আমাদের একটা প্ল্যান থাকে। আর আমি একটা অনেকগুলো টাকা নিয়ে ট্রেড করব, আমার কোনো প্ল্যান থাকবে না? এটা একটা কথার কথা হলো? এটা কিভাবে কি ব্যবসা হয়? আজকে একজন বলছেন যে বাংলাদেশ মার্কেটে কি ব্যবসা করার উপযোগী শেয়ার ব্যবসা, তা আমি ওনাকে মেসেজ দিয়েছি হোয়াটসঅ্যাপে, আমি ওনাকে বলে আমার সাথে আপনার সরাসরি কথা বলেন, সরাসরি কথা বলেন। এইভাবে আপনাকে আমি মেসেজে বলতে পারবো না। আমরা ট্রেড প্ল্যান করব না, আমরা মানি ম্যানেজমেন্ট করব না, আমরা রিস্ক ম্যানেজমেন্ট করব না, আর দূর থেকে বলবো বাংলাদেশের মার্কেটে শেয়ার ব্যবসা করা যায় না। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস জানবো না, আমরা কোথায় শেয়ার কিনবো সেটা জানবো না, আমরা কতটুকু শেয়ার কিনবো সেটা জানবো না, আমরা আবেগের বশবর্তী হয়ে শেয়ার কিনবো। আর আমরা দোষ দিব যে মার্কেটটা ভালো না। আমি আপনাদেরকে বলি আপনার লস করার জন্যই শেয়ার কিনেন ভাই, লাভ করার জন্য শেয়ার কিনলে পরে শেয়ার কিনতে পারবেন না। আপনি কিনেন, আপনি সিমটেক্স লস করার জন্যই কিনেন। এখানে আমার ইনসাইড বার, আমি এইখানে এই ক্যান্ডেলের নিচে এটুকু আমি লস নিয়ে আমি এই মাথা পার হলে পরে 22 টাকা 40 পয়সাতে এন্ট্রি দিব, আমার লস হবে 21 টাকা 10 পয়সা। আমি এটুকু লস করার জন্য শেয়ার কিনবো, কত টাকা লস করবো, কত টাকা লস করব, কত টাকা লস করব, কত টাকা লস করব, আমি সব দেখে শুনে চিন্তা ভাবনা করে প্ল্যান করে আমি শেয়ার কিনবো, কেমন? তা না করে আমি একদম হুট করে এর কথা শুনে ওর কথা শুনে শেয়ার কিনবো আর পরবর্তী পর্যায়ে বলবো যে না, এই মার্কেটটা ব্যবসার উপযোগী না। তা তো এটা তো গ্রহণযোগ্য বিষয় না। ওকে ফাইন। তো হ্যাঁ, সিমটেক্সের কথা বলছিলাম। সিমটেক্স শেয়ারটা বেশ ভালো, আশা করছি আগামী দিন শেয়ারটা যদি একটু নিচের দিকে কেনার সুযোগ দেয়, চিন্তা করে দেখবেন কিনবেন কিনা। 22 টাকা 40 পয়সা আমাদের বাই রেট হবে এই শেয়ারটাতে। 22 টাকা 40 পয়সা বাই রেট, স্টপ লস হবে 21 টাকা 10 পয়সা। 22 টাকা 40 পয়সাতে আসলে পরে কিনতে ভুল করবেন না এই শেয়ারটা, ভালো একটা শেয়ার সিমটেক্স। টেকনোড্রাগ, টেকনোড্রাগ শেয়ারটা চমৎকার। গতদিনকে অনেকে বলছিল শেয়ারটা কি হলো, শেয়ারটা শেষ হয়ে গেল নাকি। আমাদের এখানে একটা বেবি ক্যান্ডেল দিয়ে দিয়েছিল। আমাদের এখানে ভলিউমগুলো দেখেন, এই এই খুব ড্রাই হওয়া হওয়া ভাব ভলিউমগুলোতে, ভলিউম তেমন একটা নাই। আমাদের স্টপ লস ছিল হচ্ছে এইখানে,
অনেকেই একটু আতঙ্কিত আতঙ্কিত ভাব। আমাদের এখানে সুস্পষ্ট স্টপ লস ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে ট্রাকচার, এই ট্রাকচার ছিল। যারা আমার ট্রেনিং পার্টিসিপেন্ট তারা এই ট্রাকচারটা লোকেট করতে পারবেন। সুতরাং ট্রাকচারের এখানে এসে সে ঘুরবে, এটা কনফার্ম ছিল, অনেকটাই কনফার্ম ছিল। আমরা এই শেয়ারটাতে প্রফিট টেক করবো মোটামুটিভাবে 35-36 টাকা লেভেলের দিকে ইনশাআল্লাহ। আমাদের মূল আলোচনার শেয়ারগুলো শেষ। আমরা এখন সাইড কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। বিডি থাইফুড শেয়ারটা ট্রেডিং আওয়ারে ধুম করে চোখে পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে বললাম যে প্ল্যান তৈরি করেন এই শেয়ারটার জন্য। তারা প্ল্যান তৈরি করেছিল, কিরাম ঠিক আমি খেয়াল করি না। পরবর্তী পর্যায়ে জাস্ট এন্ট্রি হয় এরকম জায়গায় 13 টাকা 80 পয়সায়। আমার স্টপ লস হবে একদম এইখানে। আমার এই লো এবং এই লো কি করেছে, ডাইভার্স করেছে। এরা একসাথে আসেনি, নিচের দিকে নামেনি, হায়ার লো লো করেছে এটা। সুতরাং সুতরাং চমৎকার একটা সিচুয়েশন তৈরি ছিল এই জায়গাতে শেয়ারটা বাই করার ক্ষেত্রে। এটা কিছুটা লিব্রা প্যাটার্নের মতন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে এই শেয়ারটাতে। দেখেন, আপনারাই দেখেন, আপনারা নিজেরা বলেন তো, এই যে আমাদের এই সবুজ ক্যান্ডেলগুলোর ভলিউম আর লাল ক্যান্ডেলগুলোর ভলিউম দেখেন তো, কিছু বুঝতে পারছেন কিনা? লাল ক্যান্ডেলগুলোতে ছোট 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 ভলিউম, মানেই হচ্ছে স্মার্ট মানি শেয়ার ছাড়ছে না। আমাদের কাছ থেকে শেয়ারটা কেড়ে নেওয়ার জন্য তারা শেয়ারটা জাস্ট কেনা বন্ধ করেছে এবং মাঝে মধ্যে টুকটুক টুকটুক করে কিন্তু শেয়ার ছাড়ছে। আমরা ভয় পাই শেয়ারগুলো ছাড়ছে। আমরা যারা শেয়ার ব্যবসা করি একটু বলেন তো, একটু ভয় দেখালে আমরা ভয় পাই যাই না? একটু আতঙ্ক দেখালে আমরা আতঙ্কিত হয়ে যাই না? এটাই তো হচ্ছে স্মার্ট মানির কৌশল, আমাদেরকে আতঙ্কিত করে দিয়ে আমাদের কাছ থেকে শেয়ারগুলো কেড়ে নেওয়া। ওটা আমরা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে হিসাব করে করব। এই শেয়ারটা যারা কিনতে পারেননি তারা আগামী দিন কিনতে সুযোগ পাবেন। 14 টাকা 60 পয়সার আগে শেয়ারটা হয়তো কেনার সুযোগ দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা। বেক্সিমকো ফার্মা শেয়ারটা কি শেষ হয়ে গেল? না। বেক্সিমকো ফার্মা দেখেন ওখানে বেবি বেবি ক্যান্ডেল তৈরি করছে। আমাদের এই শেয়ারটা এত সহসা শেষ হবে না। ও আরেকটু যদি নামে খুবই ভালো, আমি চাচ্ছি ও আরেকটু নামুক। যদি নামে ভালো, যদি না নেমে উপরের দিকে উঠে সেক্ষেত্রে আমাদের ট্রেড পরিকল্পনা আছে। আমরা দেখব ও কি করে, কঠিনভাবে আমরা খেয়াল রাখবো এই শেয়ারটার দিকে। এই শেয়ারটা ট্রেড চালু অবস্থাতে নামলে পারে কি করব বা বাড়লে পারে কি করব, দুইটারই প্ল্যান থাকা লাগবে আপনার, এবং সে অনুযায়ী আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে এবং ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে সেটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা আপনারা বিবেচনা করে দেখবেন। শহীদ, এই শেয়ারটা ট্রেডিং আওয়ারের আগে গতদিনকে আমার চোখে পড়েছিল যে ও শেয়ারটা তো আগাচ্ছে। চূড়ান্ত ভলিউম, আজকের ভলিউমের ক্যান্ডেল দেখেন আর ভলিউম দেখেন, গল্প দুটাকে মেলানোর চেষ্টা করেন। আমাদের এখানে একটা ব্রেকআউট হয়েছে এই জায়গাতে, না ব্রেকআউট হয়েছে এই জায়গাতে এই ক্যান্ডেলটা দিয়ে। নট অনলি এই ব্রেকআউটটার পাশাপাশি আমাদের একটা ডায়াগোনাল ব্রেকআউটও হয়েছে এই জায়গাতে। সব কিছু মিলায় আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতেই পারি আগামী দিনকে যদি ও উপরের দিকে ওঠার চেষ্টা করে, বা আগামী দিনকে যদি আজকে নেমে গিয়েছে, আজকে আর আগামী দিনকে আর নামার কথা না, যদি উপরের দিকে উঠে তাহলে পরে এই ক্যান্ডেলটাকে স্টপ লস ধরে আমরা নিব কিনা আমরা দেখব। এই শেয়ারগুলো খারাপ শেয়ার ছিল না আর কি। ওভারঅল মোটামুটি আমাদের আলোচনার মোটামুটি শেয়ারগুলো এগুলো শেষ হয়ে গিয়েছে। শুরুতেই বলেছিলাম যে সবার শেষে দিব হচ্ছে সবথেকে ভালো শেয়ারটা ইসলামী ব্যাংক শেয়ারটা আমরা আমাদের এসআইবিডি একাডেমি গ্রুপে হোল্ড করছি। এইখানে আমরা কিনেছিলাম। এটা একটা চমৎকার গল্প ছিল, অসম্ভব গল্প ছিল। এই গল্পগুলো যদি আমরা ধরতে না পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় ব্যর্থতা এই মার্কেটে ব্যবসা করার ক্ষেত্রে। আমাদেরকে ডাক দিয়ে এই দিনকার এই ক্যান্ডেলটা বলছিল আমাকে কিনো, আমাকে তোমরা দেখো, আমাকে খেয়াল করো, আমি সুযোগ দিচ্ছি কেনার। আমি শনিবারের দিন মিটিংয়ে স্পষ্টভাবে বলেছিলাম যে রেট পাওয়া যায় সকালবেলাতে চোখ বন্ধ করে এই শেয়ারটা কিনতে হবে, এবং এই শেয়ারটা কোথায় বিক্রি করব সেটা আপনারা ঠিক করে নিন। যেহেতু আমাদের কাছে আসে, আমি আর সেল টার্গেট দিচ্ছি না আপনাদেরকে। তো চোখ বন্ধ করে শেয়ার কিনতে হবে। আমরা যদি এটা ধরতে না পারি, এই ক্যান্ডেলের গল্প যদি ধরতে না পারি, এই ক্যান্ডেলের ভলিউমের গল্প যদি ধরতে না পারি, এই ক্যান্ডেলের কি বলছে সেটা যদি ধরতে না পারি, তাহলে পরে আমাদেরকে যদি একটু ভয় দেখায় তাহলে আমরা ভয় পেয়ে যাব। এই ভয়গুলো পাওয়া যাবে না। আমরা ক্যান্ডেলের গল্প বুঝবো, আমরা চার্টের সুইট স্পটগুলো খোঁজার চেষ্টা করব যে কোথায় সুইট স্পট আছে, কোথায় রিয়াকশন পয়েন্ট আছে চার্টে, যে রিয়াকশন পয়েন্টগুলোতে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়, যে রিয়াকশন পয়েন্টগুলো দিয়ে
স্মার্ট মানি মার্কেটে প্রবেশ করে, যে রিয়াকশন পয়েন্ট দিয়ে স্মার্ট মানি চার্ট থেকে বের হয়ে যায়, যে এই রিয়াকশন পয়েন্টগুলো হচ্ছে চার্টের গুপ্ত ধনের দরজা। আমরা এগুলো দেখব, আমরা ক্যান্ডেল সাইকোলজি বোঝার চেষ্টা করব, আমরা সার্টেন কিছু মুভিং অ্যাভারেজের সঠিক এবং নিখুঁত ব্যবহার শিখবো, আমরা কালার ব্লক শিখবো, আমরা স্ট্রাকচার শিখবো। ব্যবসা এমনি এমনি আপনার হবে, খুব জটিল কোনো বিষয় না। মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট পাশাপাশি এই দুইটা থাকবে। সেদিকে একজন এক ট্রেনিং পার্টিসিপেন্ট আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই, আপনি শুরুতেই এই মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা না বলে এটা শেষে বলেন, আর শুরুতে আমাদের ক্লাসগুলো নেন। আমি বললাম যে ভাই, আমি যেগুলো শেখাবো সেগুলো হচ্ছে বন্দুকের গুলি, আর বন্দুকটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি বন্দুক ঠিক মতন ওয়াশ না করেন, সুন্দর গুলি নিয়ে গেলেন, বাঘ শিকার করতে গেলেন, বন্দুক তুললেন, গুলি বের হলো না, আর তাহলে ফলাফল কি হলো? আপনি নিজেই শিকারে পরিণত হয়ে যাবেন। সো মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার বন্দুক। এটাকে সব সময় প্রতিনিয়ত আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে আমি ঠিক ঠিক লটে শেয়ার কিনছি কিনা, আমার কতগুলো আমি শেয়ার কিনছি, এই শেয়ারগুলো লস হলে পারে আমার ঘুম হবে কিনা রাত্রিবেলা, এই বিষয়গুলো আমাদের মাথাতে রাখতে হবে। মাথাতে রেখে আমাদের শেয়ার ব্যবসা করতে হবে। আমি ব্যাংক কিনি না, অনেস্টলি বলি, আমি যদি ব্যাংক কিনতাম তাহলে পরে আমি আপনাদের সামনে অনেক 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 ব্যাংকের চার্ট নিয়ে এসে দিতে পারতাম। ভালো ভালো কন্ডিশনে, ভালো ভালো সিচুয়েশনে, ভালো ভালো টেকনিক্যাল সেট আপে ব্যাংকগুলো ছিল। যেহেতু আমি কিনি না, সেহেতু আমি আপনাদের সামনে উপস্থাপন করি না। আমি ইসলামী ব্যাংক নিয়ে অ্যানালাইসিসটা দিয়েছি। অনেকেই বললেন যে ভাই, আপনি তো ব্যাংক নিয়ে অ্যানালাইসিস দেন না, এই ইসলামী ব্যাংক নিয়ে কেন অ্যানালাইসিস দিলেন? ভাই, ইসলামী ব্যাংক একটা ইসলামী ব্যাংক, তাই আমি অ্যানালাইসিস দিয়েছি, অন্য কোনো কারণ না। যাই হোক, তো এই ব্যাংক, তারপরে ইন্স্যুরেন্সগুলো চমৎকার সেট আপে ছিল। অন্ততপক্ষে আমার যারা ট্রেনিং পার্টিসিপেন্ট ছিলেন, আমার যারা স্টুডেন্ট ছিলেন, তারা নিশ্চয়ই সেট আপগুলো ধরতে পেরেছেন এবং তারা ব্যবসা করেছেন। আমি তাকায় তাকায় দেখছিলাম যে হ্যাঁ, সেট আপ আগায় যাচ্ছে সুন্দর, মার্কেট আগায় যাচ্ছে। বক্তব্য শেষ করে দেবো, শেষ করে দেওয়ার আগে চলো একটু ব্যাংক সেক্টরটা দেখে আসি, দিয়ে বক্তব্য শেষ করে দেব। ব্যাংক সেক্টরের কি অবস্থা? ব্যাংক সেক্টর চ্যালেঞ্জের মুখে পড়বে এখন। এত সহজে ব্যাংক যেমন এখান থেকে এখানে উঠে গিয়েছিল, এইবার ব্যাংক গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে 17 টাকা লেভেলে। ব্যাংক এখন কত? 16 টাকা 40 পয়সা, মানে আর 0.6 এতটুকু বাড়লে পারে ব্যাংক প্রথম এই ভলিউম কাউন্টার করবে, এই ভলিউমের মুখোমুখি হবে ব্যাংক। দেখেন, এই ভলিউমগুলো কিন্তু খুব বেশি না, তো ব্যাংক প্রথম 17 টাকায় গিয়ে এই ভলিউমগুলোর মুখোমুখি হবে। বেশ ভালো ভলিউম, কিন্তু এই ভলিউমের তুলনায় এই ভলিউম প্রায় 5-7 গুণ, তাই না? তো আর এইখানে তেমন কোনো ভলিউম ছিল না এই জায়গাতে, সুতরাং এই জায়গাতে উঠতে ওর কষ্ট হয়নি। এইবার কষ্ট হবে 17 টাকা লেভেলে ব্যাংকের, কেননা অনেক বড় ভলিউম অপেক্ষা করছে ব্যাংকের সামনে। এ যদি এটাকে নিতে পারে তাহলে পরে আরো বড় ভলিউম অপেক্ষা করছে এই জায়গাতে 17 টাকা 50 পয়সা। তার মানে কি, 17 টাকা থেকে 17 টাকা 50 পয়সা, এই লেভেল গোটাটাই ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জিং জায়গা। খুব সহসা অনেক যে ভলিউম বর্তমানে মার্কেটে হচ্ছে, এই ভলিউম নিয়ে এটা পার করা ব্যাংকের জন্য একটু কঠিন। ভলিউম তাহলে বাড়তে হবে মার্কেটে, ব্যাংকিং সেক্টরের ভলিউম বাড়তে হবে, ওভারঅল মার্কেটের ট্রেডও বাড়তে হবে। আমরা সম্ভবত আজকে লো পেডাপের কিছু নড়াচড়া দেখেছি, এটা কিন্তু কিছু না কিছু একটা ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে যে আচ্ছা, লো পেডাপগুলো নড়াচড়া করছে। তো যাই হোক, আরও কিছু শেয়ার ছিল হাতে আমার আপনার সাথে আলোচনা করার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর বক্তব্য না বড় করি। আগামীকালকে আমাদের মার্কেট আছে, মার্কেট আওয়ারে অনেক সময় সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে দিই। আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে হয়তো না করে অন্য একটা শেয়ারের দিকে চলে যাচ্ছি, এরকম হয়। এটা সেটা পরিবর্তনের কারণেই হয়। তো সাথে থাকবেন আমাদের, আগামী কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।